নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আপনাদের এমন একটা ঘটনার কথা বলবো যে ঘটনা দেখার পর আপনাদের মনে প্রশ্ন জাগবে, এমন ঘটনা কি সত্যি ঘটে? হাড় হিম করা এই ঘটনা কল্পনার অতীত। সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাসের ওপর, কিন্তু সেই বিশ্বাস যখন ভাঙে কাছের মানুষ, তখন অপর প্রান্তের মানুষটি তলিয়ে যায় অন্ধকারের অতলে। কেবলমাত্র ভাবাবেগের ওপর দাঁড়িয়ে ধ্বংস হয়ে যায় একটা সংসার, অচিরেই খুন হয়ে যায় একটা প্রাণ। নারকীয় এই হত্যায় খুন হয়ে যাওয়া ব্যক্তির আপনজনের ভূমিকায় স্তম্ভিত হয়ে যায় গোটা পুলিশ ডিপার্টমেন্ট। দেখুন, কে আপনি? আমি রাজেশ খান্নার ছোট ছেলে মনীষ পান্না। 100 টাকা দিয়ে মত খাবো। টাকা নেই। টাকা নেই? টাকা নেই? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা। ওরে ওরে মর 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 ডুবে মর, ডুবে মর, মর 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 মর। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মাঠে চলো। কেন, মাঠে কি পিকনিক হবে নাকি? পিকনিক বলতে একটু খাওয়া দাওয়া হবে আর কি, তারপর বাড়ি চলে যাব। আরে আজ তো তারা খসা দেখতে দেখতে খাবো। তো সে তো আমার বাড়ির ছাদ থেকে দেখা যেত। আরে বাবা, ছাদে আয়োজন করলে কি মাঠের এই সুন্দর পরিবেশ তুমি দেখতে পেতে? চলো, দেরি না করে চলো, এসো। চলো। এখন তো 10টা মতন বাজে। এবার তো বাড়ি যেতে হবে। কখন যাবো আমরা? আরে একটু খাওয়া দাওয়া করি, 12টা 12:30 নাগাদ বাড়ি চলে যাব। বলছি দেরি যখন হচ্ছেই একটু হালকা করে হবে নাকি? সে হতেই পারে, কিন্তু এখন এত রাতে। আরে কোথায় রাত হয়েছে? সবে তো 10টা বাজে। চলো নাও। তোদের দুজনকে আমি বাড়ি ঢুকতে দেবো না বল? আমার চোখের সামনে আমার বউকে নিয়ে যে সর্বনাশা খেলায় মেতেছিস, তোদের আমি ছেড়ে দেবো ভেবেছিস? সুভাষ, মানছি তুমি আমার বর, কিন্তু পল হলো আমার মনের মানুষ। ওকে ছাড়া আমার জীবন জল ছাড়া মাছের মতো। আমি কিভাবে ওকে ছাড়া থাকি বলতো? শুনলে তো দিয়া কি বললো? শোনো, আমি বলি কি, এটা নাও। এই আমাদের নিয়ে যে দুশ্চিন্তাটা করছো সেটা কম হয়ে যাবে। নাও নাও নাও, আরে নাও। কোথায় তোর তারা হসা? সারা মিথ্যেবাদী! আমাকে এখানে মদ খাইয়ে ফেলে রেখে তুই বাড়িতে গিয়ে আমার বউয়ের সঙ্গে ফুর্তি করবি? তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো জানো? ওকে ছেড়ে দাও। যে সর্বনাশা খেলায় মেতেছিস, আমি ছেড়ে দেবো নাকি? তোকে মেরে ফেলবো না। যাও।
গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে? না স্যার, আমার মনে হচ্ছে কেউ খুন করে ফেলে দিয়ে গেছে। অদ্ভুতভাবে বসিয়ে রেখে চলে গেছে, দেখুন। আপনাদের মধ্যে বডিটা প্রথম কে দেখেছেন? আমি দেখেছি স্যার। আপনি? হ্যাঁ স্যার, আমি দেখেছি। কখন দেখলেন? আমি তখন বাজারে যাচ্ছিলাম, লোকটি তখন বসেছিল। বাজার থেকে ফেরার পথে দেখি লোকটি ওই অবস্থায় বসে আছে। আমার কেমন যেন সন্দেহ হলো, এগিয়ে গিয়ে দেখি এই অবস্থা। আপনার নাম? আমার নাম স্যার তারক ঘোষ। ওই সামনে দুটো গলি, ওই গলির ঠিক পরেই আমি থাকি। আপনি ওনাকে চেনেন? না স্যার, আমি চিনি না। স্যার আমি চিনি। আপনি চেনেন? হ্যাঁ স্যার, ও তো সুভাষ, সুকান্ত পল্লীতে থাকতো। বছরখানেক আগে ওর বিয়ে হয়েছে। আপনি ওনার কেউ হন? কি নাম আপনার? কুন্তল বাগচি। আমি ওই হরিহর পাড়ায় থাকি। সুভাষ একসময় আমার মেয়েকে পড়াতো। তাহলে আপনি নিশ্চয়ই সুভাষবাবুর বাড়িও চেনেন? অনেকদিন আগে গেছিলাম, তবে চিনতে পারবো। স্যার, বডি দেখে আমার মনে হলো এটা মার্ডার। ভারী কোনো বস্তুর আঘাতে মৃত্যু হয়েছে ছেলেটার। দীপক, বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। সিজা, তুমি ওনাকে নিয়ে চলো ভিক্টিমের বাড়ি। উনি চেনেন বলছেন। আপনি চলুন আমাদের সঙ্গে। এত কি ভাবছেন? চলুন, আপনি ওই দিক দিয়ে আসুন। এসব আপনারা কি বলছেন? সুভাষ আর নেই? কে খুন করলো ওকে? কে? সেটা আমরা তদন্ত করে দেখছি। তার আগে বলুন তো, উনি কোথায় কাজ করতেন? ট্রেজারি অফিসে। কাল অফিস থেকে ফিরলো, তারপর হাত পা ধুয়ে 9:30 নাগাদ বললো একটু বেরোচ্ছি। রাত 11টা বেজে যাওয়ার পরও যখন ফিরলো না, আমি ওর ফোনে ফোন করলাম, সুইচ অফ বললো। ওর বন্ধু বান্ধবদেরও ফোন করেছি আমি, কেউ কোনো উত্তর দিতে পারলো না। আমি ভাবলাম ওর দিদির শ্বশুর অসুস্থ, হয়তো ওখানেই গেছে। দিদিকেও ফোন করলাম, ধরলো না। আসলে ওর দিদির সাথে আমার সম্পর্ক ভালো না, তাই হয়তো ধরেননি। দিদির বাড়ি কোথায়? মধ্যম গ্রামে। আচ্ছা, উনি কি ইদানিং কাউকে নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে টেনশনে ছিলেন? না স্যার, দেখুন স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া, অশান্তি, ভাব ভালোবাসা হতেই থাকে। আর ওর অফিসেও কিছু হয়নি বলে আমি জানতাম। ওনার ফোনটা বাড়িতে আছে? না, ফোনও সাথে করে নিয়ে গেছিল কাল। আপনি ওনার নাম্বারটা আমাদের দেবেন প্লিজ। দিচ্ছি। আচ্ছা স্যার, ওকে কি একবার শেষ দেখাটাও দেখতে পাবো না? পোস্টমর্টম হয়ে গেলেই বডি আপনাকে হ্যান্ড ওভার করে দেবো। আপনি নাম্বারটা দিন। দেখুন, যা ঘটার তা ঘটে গেছে। আপনি নিজের মনকে শক্ত করুন। আমরা আমাদের কাজ করছি। কোনো নতুন ইনফরমেশন পেলে আমাদের জানাবেন। আচ্ছা। হে ঠাকুর, আমি যেন আমার মনের মানুষ পলকে বাঁচাতে পারি। দিয়া দেবী খুব ভেঙে পড়েছে, স্বাভাবিক। যদি কেউ হঠাৎ করে শোনে তার স্বামী মারা গেছে বা তাকে হত্যা করা হয়েছে, তাহলে একটা মানুষের এরকম অবস্থাটা হওয়া খুবই স্বাভাবিক। দেখো, আমাদের দ্রুত খুনিকে খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে? যে অঞ্চলে মার্ডারটা হয়েছে সেখানে কোনো সিসিটিভি নেই। মার্ডারটা হয়েছে সুভাষ মিত্রর বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। অত্যন্ত প্ল্যান করেই খুনটা করা হয়েছে স্যার। এমন কেউ খুন করেছে
যে তার খুব কাছের লোক। আর স্যার, দিয়া মিত্রর বয়ান অনুযায়ী সুভাষ মিত্র বাড়িতে তার স্ত্রীকেও বলেনি। সে অফিস থেকে ফেরার পর কোথায় বের হচ্ছে? খুনটা কে বা কারা করলো? খুনের মোটিভটাই বা কি? কাছের কোনো বন্ধু হতে পারে বা পুরনো কোনো শত্রুতার জেরেও হতে পারে। সুভাষ মিত্রর মার্ডার কেসটা এখন ইনিশিয়াল স্টেজে আছে। অনুমানের ভিত্তিতে এখনই কিছু বলা সম্ভব না যে কে বা কারা খুনটা করেছে। তুমি দিয়া দেবী আর সুভাষ মিত্রের ফোনের কল লিস্ট আর চ্যাট লিস্টটা চেক করো। কারা কারা সুভাষের ক্লোজ ছিল আর সুভাষ বাড়ি থেকে বেরোনোর পরে এবং আগে কে কে কল করেছিল সবটা ভালো করে চেক করো। আর সুভাষ মিত্রের পোস্টমর্টম রিপোর্টটাও চেক করো। কোনো সন্দেহজনক কিছু দেখলে আমাকে জানাবে, কেমন? ওকে স্যার। ম্যাডাম, ওইখানে এই যে দেখুন এখানে। সুভাষ মিত্রের ব্লাড গ্রুপের সঙ্গে ওই যে গাছতলায় রক্ত পাওয়া গেছে আর এই রক্তের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে দুই জায়গার রক্ত সুভাষবাবুর কিনা। হ্যাঁ দেখুন। ম্যাডাম, এখানে কিছু খাবারের টুকরো পড়ে আছে। মনে হয় এখানে বসে এক বা একাধিক ব্যক্তির সঙ্গে সুভাষবাবু মদ্যপান করে ও খাওয়া দাওয়া করে। মদ্যপ অবস্থায় সুভাষবাবুকে হত্যা করে এবং ওই গাছতলায় টেনে নিয়ে যায়। আপনি কখন দেখলেন যে এখানে রক্ত হয়েছে? আমি প্রাইমারি স্কুলে চাকরি করি। স্কুলের স্পোর্টসের জন্য মাঠ দেখতে আসি। মাঠ ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখি এই অবস্থা। আপনার নামটা বলবেন? কোন স্কুলে চাকরি করেন আপনি? আমার নাম সাত্তকী দত্ত। আমি বিদ্যাসাগর প্রাইমারি স্কুলে পড়াই। ঠিক আছে, আপনি যেতে পারেন। দরকার হলে আমরা আবার আপনাকে ডেকে নেব। ওকে ম্যাডাম। ম্যাডাম, খুনটা এখানেই হয়েছে আর লাশটাকে আনুমানিক 500 ফুট দূরে নিয়ে যায় ওই অপরাধীরা। ও চা খেতে খুব ভালোবাসতো। স্বামী হিসেবে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছে। ও ছিল আমার কাছের মানুষ, কিন্তু আমার মনের মানুষ তো ছিল পল। আমি গুরুজিকে কি করে বলবো, দুজন মানুষের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল আমার কাছে। কিন্তু শুরুটা তো সুভাষই করেছিল। থানা থেকে আসছি। আপনারা আসুন আসুন আসুন, বসুন। সরি মিসেস মিত্র, এই রাতের বেলা আপনাকে একটু ডিস্টার্ব করতে এলাম। না না, ঠিক আছে, বলুন। সুভাষবাবু কি মদ্যপান করতেন? ভালো করে ভেবে বলুন, উনি কোনোদিন রাতে মদ্যপান করে ফিরেছেন কিংবা মাঝে মাঝে? খুব রেয়ার, ওকেশনালি ধরুন 2-1 বার, মানে বছরে 3-4 বার ধরতে পারেন। কিন্তু আপনারা এই প্রশ্ন কেন করছেন? তার মানে উনি মদ্যপান করতেন। আচ্ছা, কাদের সঙ্গে করতেন বলুন তো? মানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পাড়ার আর কেউ? সেটা তো আমি ঠিক বলতে পারবো না। বললাম না, ওকেশনালি 2-1 বারই করেছেন, কিন্তু কাদের সঙ্গে বলতে পারবো না। আপনি জিজ্ঞাসা করেননি যে কাদের সঙ্গে বসেছিলেন? এটা তো একটা কমন প্রশ্ন যা বউরা করে। আসলে সুভাষের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল। তাছাড়া ও তো রোজ রোজ আর মদ খেত না, তাই আমি আর অত জিজ্ঞেস করিনি। আর আমি যে ড্রিঙ্ক করা পছন্দ করতাম না সেটাও জানতো, তাই হয়তো প্রশ্ন করলেও এড়িয়ে গেছিল। উনি লাস্ট কবে ড্রিঙ্ক করেছিলেন? এই ধরুন মাস 6-7 হবে। গত 4 দিন আগে উনি কি ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিলেন? মানে যে রাত্রে উনি মার্ডার হন সেই রাত্রে? না না, হতেই পারে না। বললাম না যে আমি ড্রিঙ্ক করা পছন্দ করতাম না, ও সেটা জানতো। দেখুন, পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী সুভাষবাবু সেই রাত্রে ড্রিঙ্ক করেছিলেন। ওনার পাকস্থলীতে প্রচুর অ্যালকোহল পাওয়া যায়, বেশ কিছু শুকনো খাবারও পাওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে উনি বেশ গুছিয়ে ড্রিঙ্ক করতে বসেছিলেন। কিন্তু কাদের সাথে? দেখুন, সেই প্রশ্নের উত্তর যখন আপনার কাছে পাওয়া গেল না, তখন আমাদের অন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। বলুন। আপনি পল বিশ্বাসকে চেনেন? হ্যাঁ চিনি। কেন বলুন তো? আপনার সঙ্গে ওর পরিচয় কিভাবে? আমরা
আপনার কল লিস্ট চেক করে দেখেছি আপনি ফ্রিকুয়েন্টলি ওনার সাথে কথা বলতেন, দিনের পর দিন কথা বলেছেন এবং অনেকক্ষণ ধরে কথা বলেছেন। এমনকি যে রাতে সুভাষ মিত্রর মার্ডার হয় সেই রাত্রেও আপনারা কথা বলেছেন। আপনার হাজবেন্ড বাদ দিয়ে ওই ব্যক্তির সঙ্গে এত কথা বলতেন কেন? উনি কে হন আপনার? আত্মীয় না বন্ধু? আর যদি বন্ধুই হবেন তাহলে কিরকম বন্ধু? হ্যাঁ, না মানে দেখুন, আপনাদের লুকিয়ে তো লাভ নেই। আপনারা আমার হাজব্যান্ডের ইনভেস্টিগেশনের জন্য এসেছেন, আপনাদের সাহায্য করাটা আমার কর্তব্য। আর তাছাড়া তা না করলে সুভাষের খুনিরা তো অধরাই থেকে যাবে। হ্যাঁ বলুন, আমরা তো সত্যিটা জানতেই চাইছি। কি যে হলো, এত দেরি তো করে না। ফোন করলাম, ফোনটাও ধরছে না। ওই লোকটা না। কি গো, তোমার তো দেরি হলো? বলছি আরে এখনই বলো। বলছি আগে ভেতরে চলো। না, তুমি এখনই বলো কি হয়েছে। আরে বাবা বলছি, এরকম করছো কেন? এটা নাও, তোমার পছন্দের মাছ এনেছি আর কিছু শাকসবজি। চলো রান্নাটা করে ফেলো, বেরোতে হবে। আমি এখন ঘরে যাব না, তুমি আগে বলো তোমার কার সঙ্গে দেখা হয়েছিল, তো দেরি হলো কেন তোমার ফিরতে? আচ্ছা মুশকিল তো, ঘরে চলো, গিয়ে একটু চা জল খাই, তারপর বলছি। অত উতলা আবার কিছু হয়নি, কোনো মেয়ের সঙ্গে আমি গল্প করছিলাম না। এত টেনশন করছো কেন তুমি? করো না, অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা, মেরে না মুখ ভেঙে দেবো একবারে আমি। আরে বাবা, বিমলের সঙ্গে আমার দেখা হয়েছিল বুঝলে, তো ও একটা প্রস্তাব দিল, সে ব্যাপারে একটু কথা বলতাম তোমার সঙ্গে। কিসের প্রস্তাব? তুমি বাংলা কথা বোঝো না? ঘরে চলো, গিয়ে বলছি। ঠিক আছে, তুমি দাঁড়িয়ে থাকো, আমি গেলাম। এই নাও তোমার চা। তা বিমলদা কি বললো বলো? হ্যাঁ, বিমল বলছিল যে ওর বাড়িতে গুরুজি আসছেন, মানে যোগ গুরু মণি আচার্য, তো উনি আমাদের দুজনকে একসঙ্গে রোববার বিকেল 4টে নাগাদ যেতে বলেছেন। যাবে? না গো, আমার কোনো ধ্যান যোগের প্রয়োজন নেই। সংসারে 3 বেলা যা হাড় ভাঙা খাটুনি খাচ্ছি, তাতে আমি যথেষ্ট ফিট এবং স্বাভাবিক আছি। তোমার দরকার হলে তুমি যাও। আরে বাবা, নিয়মিত ধ্যান যোগ করলে শরীরের জটিল থেকে জটিলতম রোগ নিরাময় হয়। হ্যাঁ মানছি, আজ তোমার শরীরে কোনো সমস্যা নেই, কিন্তু কাল যে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। একবার গেলে ক্ষতি কি? তোমার চা খাওয়া হয়েছে? যাও স্নানে যাও। আমার ভাত ডালটা হয়ে গেছে, মাছটা করে দিচ্ছি, খেয়ে অফিসে যাও। বসে বসে যোগ গুরু দেখাচ্ছে। এই শোনো, তুমি আমার একমাত্র গুরুর স্বামী, আমার আর কোনো যোগ গুরুর দরকার নেই। আচ্ছা বেশ, তাহলে আমিই যাব। গিয়ে দেখো না, তোমার ঠ্যাং আমি ভেঙে দেবো। কেন? ওখানে সব কচি কচি মেয়েরা থাকবে, তুমি তাদের মাঝে কৃষ্ণ সেজে বসবে, তোমাকে আমি যেতে দেবো না। আরে তুমি পাগল নাকি? আমি মেয়েদের সঙ্গে কেন বসতে যাবো ওখানে? অদ্ভুত তো। আমার হ্যান্ডসাম স্বামী যদি কেউ ফুসলে নাই। হ্যাঁ, ফুসলে নেবে? শখ কত, মুখে ঝামা ঘষে দেবো একেবারে। এভাবে বসে বসে গ্যাজালে না, না হবে তোমার অফিস, না হবে আমার রান্না। যাও চানে যাও। তারপর আমার মনে হলো ভবিষ্যতে যদি কোনো রোগভোগ হয় বলা তো যায় না, তাই আমি রাজি হয়ে গেলাম। সেদিন রোববার ছিল, আমি আর সুভাষ একটু দেরি করেই বিমলদার বাড়িতে গেলাম যোগগুরুর কাছে। তখন সবাই চলে গেছিল, তাই উনি একদমই রাজি ছিলেন না আমাদের সঙ্গে দেখা করতে। বিমলদাই ওনাকে অনুনয় বিনয় করলো, তারপর উনি রাজি হয়ে গেলেন। থাক 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 থাক, বসো বসো। আমি প্রণাম নিই না, তোমরা ভালো থাকো, সদা আনন্দে থাকো। দেখো, টাইমের দিক থেকে আমি খুব পাক্কা মানুষ, 1 সেকেন্ড এদিক ওদিক বরদাস্ত করি না। বিমল আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করলো, তাই অনুমতি দিলাম। দেখো, সময়কে ধরতে হবে, যেমন ভাবে বাঘ তার শিকার ধরে সেইভাবে। আচ্ছা গুরুদেব,
আমরা কিভাবে ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরোগ জীবনযাপন করব, সেটা যদি একটু বলেন। তোমরা ধ্যান এবং দু একটা যোগাভ্যাস করবে, বিমল তোমাদের সেসব দেখিয়ে দেবে। দেখো, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমরা সবাই এই পৃথিবীতে লিজ নিয়ে এসেছি, আমাদের কর্ম করব, দুদিন পরে তারপর এখান থেকে চলে যাব। তাই সবাই এই মায়ার সংসারে একে অপরকে কোনো রকম অশ্রদ্ধা করি বা বাঁকা কথা বলি, এহেন আচরণ সঠিক নয়। তোমরা নারী পুরুষ রোজ সকাল বিকাল দুবেলা ধ্যান যোগ অভ্যাস করো, ভালো ফল পাবে। কিন্তু একটা অত্যন্ত জরুরি কথা, ধ্যান করার সময় তোমাদের মানসপটে যার ছবি বারবার ভেসে উঠবে, তোমরা তার সঙ্গেই বাস করবে, তাকে জানবে, সুখে দুঃখে আনন্দে সেই তোমার, তার আর তোমার এই সম্পর্কটাই আসল। তার সঙ্গে থাকলে মন থাকবে ফুরফুরে আনন্দময়, বাকি সব মায়া। আমি যখনই ধ্যান করতাম আমার মানসপটে একজনেরই ছবি ভেসে উঠত, সে হলো পল। আমার গুরুদেবের কথা মনে পড়ল। গুরুদেব বলেছিলেন, ধ্যান করার সময় তুমি যার ছবি মানসপটে দেখতে পাবে, তুমি ভবিষ্যতে তার সঙ্গেই থাকবে, তার ফলে তোমার মন হয়ে যাবে ফুরফুরে আর সদা আনন্দময়। তাই আমি সেদিন সুভাষকে তাড়াতাড়ি ফোন করে অফিস থেকে বাড়িতে ডাকলাম। তারপর ওকে বললাম, কই গো, হাত মুখটা তো ধুতে দাও। আরে এসো না তাড়াতাড়ি। ঠিক আছে, এটা আমাকে দাও। এ নাও তোমার চা বিস্কিট। এবার এসো তো আমার সামনে, শান্ত হয়ে বসো। বলো কি ব্যাপার? অফিস থেকে কোনো রকম তাড়াতাড়ি করে বেরোলাম, কি দরকার বলো। তোমার গুরুদেবের ধ্যানের কথাটা মনে আছে? হ্যাঁ মনে আছে তো। উনি বলেছিলেন, ধ্যান করার সময় চোখ বন্ধ করে মানসপটে যার ছবি দেখতে পাবে, তুমি তার সঙ্গেই থাকবে, আর তার ফলে তোমার জীবন হয়ে যাবে ফুরফুরে আর সদা আনন্দময়। হ্যাঁ তা বলেছেন। আচ্ছা, ধ্যান করার সময় তোমার কার ছবি ভেসে ওঠে? কই এখন চোখ বন্ধ করো, করে বলো তোমার চোখে কার ছবি ভাসছে। তোমার ছবি? আবার কার? স্বাভাবিক, আমি তো মেয়েটাই এরকম। তাই এই কথা বলার জন্য তুমি আমাকে অফিস থেকে ডেকে পাঠালে? না, ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তা বেশ, তাহলে বলো তুমি চোখ বন্ধ করলে কার ছবি ভেসে ওঠে? করো, চোখ বন্ধ করো। কি আমার তো? না। তো কার? তোমার মায়ের নাকি ঠাকুমার? পলের ছবি। আমি যতবার ধ্যান করে চোখ বন্ধ করি, ততবার আমার চোখের সামনে পলের ছবি ভেসে ওঠে। আর তাই গুরুদেবের কথা অনুযায়ী আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এখন থেকে পলের সঙ্গেই থাকবো। তুমি কিন্তু আমাকে বাধা দিতে পারবে না। তুমি কি আর কি মারছো? হ্যাঁ, ছেলে মানুষের একটা সীমা আছে। এসব ফালতু কথা ছাড়ো, আমার খুব খিদে পেয়েছে, একটু চাউমিন করো। আমি কোনো ইয়ার্কি মারছি না সুভাষ, আমি সজ্ঞানে ঠান্ডা মাথায় একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করছি। দেখো, এখন থেকে ওই হবে আমার জীবন সঙ্গী, আমার মনের মানুষ। তাহলে আমি কে? তুমি যেরকম আছো সেরকম থাকবে, আমি তোমার সঙ্গে থাকবো না। এসব ফালতু কথা ছাড়ো। হ্যাঁ বলছি, আমার খিদে পেয়েছে, একটু চাউমিনটা করো। সে করে দিচ্ছি, কিন্তু গুরুদেবের কথা আমি অমান্য করতে পারবো না। তার মানে ওই বাদুরটার সঙ্গে তুমি ঘুরে বেড়াবে আর আমি সেটা বরদাস্ত করবো বলে ভেবেছো? কেন, কি করবে তুমি? বলো কি করবে? করবো? তোমাকে স্ট্রেট এই বাড়ি থেকে বের করবো, তারপর তোমার মায়ের সঙ্গে কথা বলবো। বাহ, আমি এখনো পলের সাথে কোনো কথাই বললাম না, আর তুমি এখনই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ছক করছো। শোনো, এই বাড়িতে আমি অন্য কাউকে বরদাস্ত করবো না, আর তোমাকে যদি আমি ওর সঙ্গে এই বাড়ির আশেপাশে বা পাড়ার কোথাও দেখি, তাহলে সেই দিনই এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। কথাটা মাথায় রেখো।
তুমি আমাকে কতখানি বাধা দিতে পারো? আমি তো আমার মনের মানুষের সঙ্গে থাকবো, আর গুরুদেবের কথা আমার শেষ কথা। তারপর 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 আমি পলের সঙ্গে দেখা করলাম, ওকে সব কথা বললাম। আমি ওর বাড়িতে থাকতেও চেয়েছিলাম, কিন্তু ওর বাড়ির লোক রাজি হলো না। পলকে আমি ভালোবাসতাম, ও ছিল আমার মনের মানুষ, আর সুভাষ আমার কাছের মানুষ। ও শেষে সবটা মেনে নিয়েছিল। ঠিক আছে, দেখুন আমাদের যতটুকু জানা দরকার আমরা জেনে নিয়েছি, আর তাছাড়া অনেক রাত হলো। আমাদের যদি আপনাকে আবার দরকার হয় আমরা আপনাকে ডেকে নেব। গুড নাইট। আপনারা কখনো এরকম ঘটনার কথা শুনেছেন বা কোনোদিন স্বপ্নে দেখেছেন? দিয়া যে কাণ্ডটা ঘটিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য আর হাস্যকর। কোনো বিবাহিত মহিলার পক্ষে এইরকম সিদ্ধান্ত নেওয়াটা অকল্পনীয়। যদিও আমরা কখনো কারো ধর্মীয় ভাবাবেগে হস্তক্ষেপ করি না, তবুও এই রকম ঘটনাটা আমাদের গোটা পুলিশ ডিপার্টমেন্টকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। খুনি কে সেটা নিয়ে পুলিশ কিছুতেই একমত হতে পারছে না, কারণ হয় দিয়া মিথ্যে কথা বলছে কিংবা সে সত্যি বলছে। যদি সত্যি বলে থাকে তাহলে আমাদের নজর পড়েছে দুটো মানুষের ওপর। তাই আমরা লোকাল এরিয়ার মানুষদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করতে থাকলাম। দেখুন। আচ্ছা কুন্তল বাবু, আপনি পলকে চেনেন? পল বিশ্বাস চেনেন? সুভাষ মিত্রের সঙ্গে কি সম্পর্ক ছিল, কিছু জানেন? আমি অনেকদিন ওদের ওখানে যাতায়াত নেই, কিন্তু আচ্ছা ম্যাডাম, ওদের পাড়ার লোকেরা বা এলাকার লোকেরা কেউ কিছু বলেনি? কেউ মুখ খুলছে না, তাই আপনাকে জিজ্ঞেস করছি। আপনার কোনো ভয় নেই, আপনি নির্ভয় বলুন। আপনার নাম আমরা গোপনে রাখবো। কি বলি ম্যাডাম, আসলে একে তো খুন, আর ভেতরের কেচ্চা, কে মুখ খুলবে বলুন? দেখুন ম্যাডাম, আমার শোনা কথা, ওই পলের সঙ্গে সুভাষের বউয়ের না একটা সম্পর্ক ছিল, আর সুভাষ সেটা মেনেও নিয়েছিল। এর বেশি আমি কিছু জানি না। পল সুভাষের বাড়িতে যেত? হ্যাঁ যেত, এবং সেটা নিয়ে দুজনের মধ্যে বিশাল গন্ডগোলও হয়েছিল। পলের বাড়ি কোথায়? সুভাষদের পাড়াতেই, ওই এলাকারই ছেলে, সেই জন্যই হয়তো কেউ মুখ খুলছে না। ওকে কুন্তল বাবু, যদি খুনের ব্যাপারে কোনো ইনফরমেশন পান আমাকে খবর দেবেন। আচ্ছা ম্যাডাম, আসি এবার আমি। তাহলে মিস্টার পল বিশ্বাস, আপনি কি করেন? স্যার, উনি অবৈধ শিক্ষা নিকেতনের ফাউন্ডার মেম্বার। ওই তুই এভাবে তাকাচ্ছিস কি? চোখ না একেবারে উপড়ে নেব। দিয়ার সাথে আলাপ কিভাবে? ও নিচে থেকে আলাপ করেছিল। তুই জানতিস না দিয়ার স্বামী আছে? জানতাম, কিন্তু ও এমন ভাবে প্রপোজ করলো। এই যে শুনছো? হ্যাঁ তোমাকেই বলছি। হ্যাঁ বলুন। বলুন নয়, তুমি আমাকে তুমি করে বলো। বলছি, তুমি কি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে? কেন? কেন মানে, আমার তোমাকে পছন্দ তাই। আর তাছাড়া তুমি হলে আমার মনের মানুষ। আপনি তো বিবাহিত, আপনার আবার নতুন করে মনের মানুষ কেন প্রয়োজন হচ্ছে? সে অনেক বড় কথা, পরে ধীরে সুস্থে বলবো। খন আগে তোমার ফোন নাম্বারটা দাও তো। এইভাবে আমাদের আলাপ হয়। তারপর রেস্টুরেন্ট, সিনেমা দেখা। একদিন তো নিজে থেকেই প্রস্তাব দিল একসঙ্গে থাকবার। বাড়িতে জিজ্ঞেস করার ছিল, জিজ্ঞেস করলাম, রাজি হলো না। তো প্রেম কাহিনী বুঝলাম, কিন্তু সুভাষকে মারলি কেন? স্যার, আমি কেন সুভাষদাকে মারতে যাবো? স্যার, সুভাষদা অত্যন্ত ভালো মানুষ ছিল, এমনকি আমার ছোটখাটো কোনো প্রবলেমে আমাকে টাকাও দিত। এই তো মারা যাওয়া কিছুদিন আগে আমাকে 2 লাখ টাকা দেবে বলে বললো যে তুই দিয়ার জীবন থেকে সরে যা। আমি বললাম তোমার বউকে বোঝাও, আমি সরে যাচ্ছি। তা দিয়া রাজি হলো না, বলে নাকি আমি ওর মনের মানুষ। ভাবুন।
সুভাষ মার্ডার হওয়ার দিন রাত 9টা নাগাদ তুই ওকে ফোন করেছিলিস। তার আগে সুভাষকে তুই আবার রাত 8টা 5 নাগাদ ফোন করেছিলিস। পরপর দুবার কেন ফোন করেছিলিস? সুভাষদাকে বলেছিলাম মাংস আনতে, মাংস দিয়ে একটু মদ খেতাম। সুভাষ মদ এনেছিল? না স্যার, বললো আমি অত্যন্ত ব্যস্ত আছি, অন্য কোনো দিন হবে। আপনারা আমাকে বেকার এখানে নিয়ে এসেছেন। আমি খুন করিনি স্যার। আচ্ছা, আমি যদি খুন করতাম তবে তো আমি পালিয়ে যেতাম, এখানে আপনাদের মার খাওয়ার জন্য থোড়ি বসে থাকতাম। ঠিক আছে, তুই এখন যা, পরে দরকার হলে তোকে আবার আসতে হতে পারে। স্যার, সুভাষদা অত্যন্ত ভালো মানুষ ছিল, কি খুন করলো এটা জানতে হবে। আমি আছি স্যার, কোনো দরকার হলে আপনি আমাকে ডাকবেন। আসতে হয়ে আসছি। স্যার, এই তো নয় পাতা খোরা না হয় মদ গাঁজার নেশা করে। সব রকম নেশাই করে, কথাবার্তার ধরন দেখলে না। এনিওয়ে সিজা, তোমার কি মনে হয় খুনটা কে করে থাকতে পারে, বল না দিয়া? দিয়ার মার্ডার করার হলে ঘরে কিংবা আশেপাশে করতো। একজনকে খুন করে তাকে 500-600 মিটার টেনে নিয়ে যাওয়া একটা মেয়ের পক্ষে অসম্ভব। পল আর দিয়া যদি দুজনে একসঙ্গে মার্ডারটা করে, দেখো দিয়ার কথা অনুযায়ী সুভাষ মিত্র মাঝে মধ্যে মদ্যপান করত। এবার সেক্ষেত্রে দিয়া বাড়িতে থাকা সত্ত্বেও ওকে মদ্যপান করাবে এমন কোনো বন্ধু তো ছিল বলে আমার মনে হয় না। আর মদ সেই খাওয়াতে পারে যে খুব কাছের লোক। স্যার, আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে খুনটা দিয়া আর পল একসঙ্গে মিলে করেছে। দাদা একটু শুনুন, বলছি আপনি এখানেই থাকেন তো? আচ্ছা, গত 4 দিন আগে রাত 9টা থেকে 9:30টার মধ্যে আপনি দুজনকে এখানে দেখেছিলেন? না স্যার, দেখিনি। আমি সব জানি স্যার, টাকা দিলেই বলে দেবো। আচ্ছা ঠিক আছে দেবো। তার আগে বলতো যে 4 দিন আগে রাত 9টা থেকে 9:30টায় তুই এখানে কাদেরকে দেখেছিলি? আমাকে টাকাটা দেবেন তো? দেবো বললাম তো। বলছি এবার টাকাটা দিন। ওসব ছাই পাশ না খেয়ে খাবার কিনে খা, যা। স্যার, এই দিয়া আর পল দুটোই তো মারাত্মক অভিনেতা অভিনেত্রী। ওদের উচিত ছিল টালিগঞ্জে নাম লেখানো। তাই তো দেখছি। তবে প্রত্যক্ষদর্শী এমন পেলাম যে কিনা পাগল। যাই হোক, চলো ফটাফট ওকে তুলে নি। দিয়া এবং পল দুজনেই পুলিশ ডিপার্টমেন্টকে একেবারে ঘোল খাইয়ে ছেড়েছে। দেখুন, মিথ্যে কথা বলা একটা আর্ট, কিন্তু যতক্ষণ না সে ধরা পড়ে যায়। সুভাষ মিত্র ছাড়া দিয়া মিত্র ও পল বিশ্বাস তাদের সেলফোন ঘটনাস্থলে নিয়ে যায়নি। একমাত্র সুভাষের টাওয়ার লোকেশন ওখানে ছিল এবং ঘটনাস্থলের আশেপাশে দেখাচ্ছিল। সুভাষকে খুন করার পর যদিও পল দিয়ার সঙ্গে দেখা করে, কিন্তু সেখানেও তাদের মোবাইল অনুপস্থিত। সুভাষ মিত্রকে তারা ঠান্ডা মাথায় খুন করে এবং পুলিশ যাতে সন্দেহ করতে না পারে তার জন্য যা যা করার তারা করেছে। তবুও তাদের পুলিশের হাতে ধরা খেতেই হলো। অপরাধী যতই নিখুঁতভাবে অপরাধ করুক না কেন, পারফেক্ট মার্ডার 2-1টা ক্ষেত্র ছাড়া অসম্ভব। সুভাষ তো দিয়া আর পলের সম্পর্ক মেনে নিয়েছিল, তাহলে হঠাৎ করে কি কারণে সুভাষকে খুন করতে হলো? দেখুন তো দিয়া মিত্র, পল বিশ্বাস, সুভাষ মিত্রের মতো সরকারি চাকুরে সংসারী মানুষ যে আপনাদের অবৈধ সম্পর্ককে মেনে নিয়েছিল, তাহলে তাকে খুন করলেন কেন? কে খুন করেছে? আপনারা পুলিশ বলে যা ইচ্ছে তাই বলবেন, আমরা সব হজম করে নেবো নাকি?
আছে, আমি বলছি। বেশ, বলুন, আমরা তো সত্যিটাই জানতে চাই। ওকে সব কথা বলার পর আমি আর পল মিলে বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়ার জন্য যাই, কিন্তু কেউ আমাদের বাড়ি ভাড়া দিতে রাজি হয় না। তারপর একদিন সুভাষকে সবটা বললাম। দেখো সুভাষ, আমি বাড়ি ভাড়ার জন্য অনেক জায়গাতে গেছি, কিন্তু কেউ আমাদের বাড়ি ভাড়া দিচ্ছে না। তুমি বলো, এখন আমি আমার মনের মানুষটাকে নিয়ে কোথায় থাকবো? তোমরা কোথায় থাকবে না থাকবে সেটাকে আমি ঠিক করে দেবো নাকি? এখনো তোমাদের এই বাড়িতে ঢুকতে দিচ্ছি, কথা বলছি, এটাই অনেক। আর শোনো, তুমি আর পল মিলে আমার চোখের সামনে বেলেল্লাপনা করে বেড়াবে, সেটা আমাকে মেনে নিতে হবে। আমি ডিভোর্স চাই, ব্যাস, আর কিচ্ছু চাই না। তারপর তোমরা কোথায় থাকবে না থাকবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমাকে মুক্তি দাও প্লিজ। শোনো, তুমি যদি আমাকে ডিভোর্স দাও, তাহলে যে খোরপোশের টাকাটা আমি দাবি করব, সেটাই পুরো বাড়ি বেচেও না তুমি আমাকে দিতে পারবে না। তার থেকে আমি ঠান্ডা মাথায় যেটা বলছি সেটা শোনো। আমরা তিনজন একসঙ্গেই থাকি, আমি তোমাদের দুজনকে রান্না বান্না করে দেব, কোনো অসুবিধেই হবে না সুভাষ। না হলে যে অঙ্কের টাকাটা আমি চাইবো সেটা আমাকে দিয়ে দাও, আমি ডিভোর্স দিয়ে দেবো। তুমি ভাবলে কি করে যে তুমি যা চাইছো আমি সেটা তোমাকে দিয়ে দেবো? বেশ তো, কেস চলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমাদের দুজনকে এই বাড়িতে একসঙ্গে থাকতে দেবো না, ব্যাস। আর আমি যদি বলি এই পল বলে ছেলেটাকে তুমি দিনের পর দিন এই বাড়িতে প্রশ্রয় দিয়ে আমার উপর অত্যাচার করো, পাড়ায় অফিসে মুখ দেখাতে পারবে তো? ছি 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 দিয়া, এই লুম্পেন ছেলেটার জন্য তুমি এতটা নিচে নেমে গেলে? খবরদার, তুমি আমার মনের মানুষকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। আমি শুধু গুরুদেবের আদেশ অক্ষরে অক্ষরে পালন করছি, তার জন্য যত দূর যেতে হয় আমি যাব। সুভাষদা, মেনে নাও, মেনে নাও। দেখো, তুমি যেমন একটা ভালো ছেলে, আমিও তো খারাপ ছেলে না, আমিও তো ভালো ছেলে। আর আমরা তিনজনে একসঙ্গে থাকবো, তাতে প্রবলেম কি আছে? তাতে আমাদের তিনজনেরই ভালো হবে, কি? ব্যাস, ওর রাজি হয়ে গেল। তারপর থেকে আমরা তিনজন একসঙ্গেই থাকতে শুরু করলাম। কিন্তু ওকে খুন করতে হলো কেন? ও তো আপনাদের সম্পর্ক মেনে নিয়েছিল। তাহলে কি এমন ঘটলো যে সুভাষকে মার্ডার করার মতো সিদ্ধান্ত নিতে হলো আপনাদের? স্যার, আমরা খুন করিনি, অন্য কেউ খুন করেছে। আপনি আপনি মিশে মিশে আমাদের দোষ দিচ্ছেন স্যার। প্লিজ প্লিজ স্যার, আমার মনের মানুষকে এভাবে মারবেন না স্যার, আমি আর নিতে পারছি না স্যার, প্লিজ। বস, তাহলে বলে ফেল, এত নাটক করছিস কেন? ও আমাদের টাকাটা মেনে নিল, মন থেকে মেনে নিতে পারেনি। ও প্রায় আগে বাড়ি ঢুকে তালা বন্ধ করে শুয়ে পড়তো, আমরাও মাঝে মধ্যে ওকে ঘর থেকে বাইরে বের করে দিতাম। কিন্তু একদিন সহ্যের সব সীমা ছাড়িয়ে গেল। খুব শখ আমার বউর সঙ্গে শোয়ার, খুব শখ। আরে আরে জল ছেড়াচ্ছে কেন ঘুমের মধ্যে? আরে কি করছো? আরে সুভাষ, ওকে ছেড়ে দাও। আরে আরে কি করো? আরে বল, দাঁড়াও, বল, দিও না, দাঁড়াও। আস্তে আস্তে। কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, এইভাবে কেউ মারে? ঠিক আছে, তুমি এখানে বসো। লাগলো না, এরকম ভাবে চলতে পারে না, কিছু একটা করতেই হবে। কি করবে তুমি? কিছুদিন ওর উপর রাগ করা যাবে না, ওর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। দরকার হলে আমরা এখানে সবাই ড্রয়িং রুমে শোবো। ঠিক আছে, কিন্তু তুমি কি করতে চাইছো সেটা তো বলো, আমি তোমার পাশে আছি। একটা পার্মানেন্ট সলিউশন ভাবছি। সেটা কি? না 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 পল, এটা 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 সম্ভব না, আমরা ধরা পড়ে যাবো, জেলে চলে যাবো, এটা সম্ভব না। এত চিন্তা করছো না, আসতে বলো। কাজটা এমন ভাবে করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সঙ্গে থাকতে চাও, তাই তো? ব্যাস, ওর আমাদের দুজনের মাঝখানে থাকার কোনো দরকারই নেই। একই আকাশে যেমন দুটো সূর্য থাকতে পারে না, ঠিক তেমনই
একই সংসারে দুটো স্বামী থাকার কোনো দরকার নেই। এসবের মধ্যে কোনদিন দেখবে যে বাড়ি বিক্রি করে পালিয়ে গেছে। কি বলছো তুমি এসব? বাড়ি বিক্রি করে চলে যাবে মানে? ঠিকই বলছি, তাই খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো কি করবে, আমি তোমার পাশে আছি। সত্যি রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগছে না। শোনো, আমি বলি কি, এখনো যেমনটা বলছে ঠিক তেমনই করো। তারপরে কোনো একদিন এই পিকনিকের বাহানা করে ওকে ওখানে নিয়ে যাবো, তারপরে সব কাজ করতে হবে, বুঝলে? ঠিক আছে, ক্যারি অন। আমরা সেদিন কিছু কেনাকাটা করার পর ওকে নিয়ে একসঙ্গে বসি, একসঙ্গে ওরা মদ খাচ্ছিল। তারপর হঠাৎ করেই কথা কাটাকাটি শুরু হয়। পল পল রাগের মাথায় সুভাষকে হাতুড়ি মেরে দেয়। তুমি বেভাগ তো সবকিছু বলতে গেলে, আমি পরে সালটে নিতাম সবকিছু ওদের সাথে। এত বড় সাহস তোর? হ্যাঁ, এত বড় সাহস? মিসেস দিয়া মিত্র, ছি, ওই রকম একটা দেবতুল্য স্বামীকে ছেড়ে কেউ এরকম একটা লুম্পেন ছেলেকে নিজের মনের মণিকোঠায় জায়গা দেয়? তুই আবার ওকে মনের মানুষ বলছিস? ও তো নরকের কিট রে। গুরুজি কি বললো সেটা বড় কথা নয়, সংসার করা অবস্থায় এটা সম্ভব কিনা সেটা একবারও ভেবে দেখলি না? তোকে তো দেখে গাধা মনে হচ্ছে না? পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে তুই। তোর বরের প্রথমেই উচিত ছিল এই কথাটা শোনার পর তোকে জুতো মেরে বাড়ি থেকে বার করে দেওয়া। যদি এটা প্রথমে করতো তাহলে আর তাকে প্রাণ খোয়াতে হতো না। একটা মেয়ে হয়ে তোর সঙ্গে দাঁড়াতে আমার জাস্ট লজ্জা লাগছে। স্বামীর ভাত তো আর হজম হলো না, যা এবার জেলের ভাত খা। সৃজা, এদের কেসটা এমন করে সাজাও যাতে ফাঁসি ছাড়া এদের অন্য কোনো সাজা না হয়। ইয়েস স্যার। বেশিরভাগ খুনের ক্ষেত্রে আমরা দেখতে পাই বিচারবোধ, বিবেক লোপ পেয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ থেকে সে হয়ে যায় সাজাপ্রাপ্ত আসামি। এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি মানুষের মন থেকে সরানো দরকার। মানুষকে আরো বেশি করে সচেতন হতে হবে। এই খুনি মানসিকতা পরিত্যাগ না করলে বাঁচার কোনো সম্ভাবনা নেই। এক্ষেত্রে একটি প্রাণ চলে যাচ্ছে, অন্য ক্ষেত্রে যে খুন করছে সেও আইনের হাত থেকে বাঁচতে পারছে না। ফাঁসি কিংবা বন্দি দশায় কাটাতে হচ্ছে তাকে। এই জায়গাটায় আপনার দরকার আছে। অপরাধ করলে ধরা পড়তেই হবে এবং সাজা পেতেই হবে। আর একথা তো সত্যি, আপনার আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী। সাবধান হও বাংলা।